কাইন্ডলি শুরু করো। আসসালামু আলাইকুম। বিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের 102তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় পরিবেশ বিপর্যয়, ক্ষয়ক্ষতির দায়িত্ব কার। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ভুবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি পরিবেশ বিজ্ঞান বিভাগ। এবং আমাদের সঙ্গে আরো রয়েছেন প্রেসিডেন্ট সেভ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ এসএনডব্লিউ এর প্রেসিডেন্ট মিঠুন রায়চৌধুরী। এবং আমি সঞ্চালক হিসেবে আছি তানসিন। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম যিনি অতিথি রয়েছেন তার কাছে, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ভুবন স্যার। আমরা আজকের অনুষ্ঠান স্যারের পরিবেশ বিষয়ক একটি প্রেজেন্টেশন দেখার মাধ্যমে শুরু করতে চাই। স্যার প্লিজ। আচ্ছা। কথা একটু আপনার কম শোনা যাচ্ছে, তবে আমাকে মনে হয় অনুরোধ করেছেন, এই তো আমার প্রেজেন্টেশন শেয়ার করব। অনুরোধ করছি স্ক্রিন শেয়ার করুন। ওকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই মিডিয়া সেলকে। ফোকাল পয়েন্টের এই নিয়ে আমার কয়েকটি ধারাবাহিক প্রোগ্রাম হলো বিষয়, সেটি পরিবেশ নিয়ে। সেই জায়গা থেকে আমি একটা প্রেজেন্টেশন দেন আলোচনা করব। আমার সাথে আলোচক যিনি আছেন ওনাকে আমি আহ মিথুন রায় চৌধুরী, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। তো আশা করছি আমাদের একটা চমৎকার আলোচনার মধ্য দিয়ে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা হয়তো আহ একটা ভালো ধারণা পাবো যে সিচুয়েশনটা কোন দিকে। তো আমি দেখা যাচ্ছে আমার ইয়াটা, স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। শিরোনামটা হচ্ছে পরিবেশের বিপর্যয়, ক্ষয়ক্ষতির দায়ভার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলতে এসডিজি আমাদের মানে বৈশ্বিক একটা প্রোগ্রাম সেট করা আছে। 2015 থেকে 2030 সালের মধ্যে আমরা বিভিন্ন সেক্টরে আমরা উন্নয়ন করব। সেই উন্নয়নের অনেকগুলি ধারা, অনেকগুলি ক্লজ পরিবেশকে সমুন্নত রেখেই করার কথা। সঙ্গত কারণে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস আমরা যদি এই আলোকে বাংলাদেশের পার্সপেক্টিভে আলোচনা করি, তাহলে আমার মনে হয় আলোচনাটা ভালো হবে। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল ইথিক্স। আসলে এনভায়রনমেন্ট বলতে আমি সিম্পলি যদি বুঝাই, আমার চারপাশে যা কিছু আছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সেটা আলো বাতাস, মাটি পানি, উদ্ভিদকুল প্রাণীকুল, এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, সোসাইটি, তার অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্টাল ইথিক্স বলছে একটা নতুন কথা, যে পরিবেশের প্রতিটি বস্তু, প্রতিটি উপকরণ, পৃথিবীর প্রতিটি ফিজিক্যাল কম্পোনেন্ট, বায়োলজিক্যাল কম্পোনেন্ট তার স্বকীয় অবস্থানে থাকার রাইট আছে। হুম। সে যে যে অবস্থানে আছে তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে বসবাস করার রাইট আছে। এটা হচ্ছে মূল এনভায়রনমেন্টাল ইথিক্স। সেটি প্ল্যান্ট হোক, সেটি অ্যানিমেল হোক, সেটি পাহাড় হোক, সেটি নদী হোক, সেটি বিল হোক বা খাল হোক, সে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে স্বকীয় অবস্থানে থাকার যে আহ অধিকার, সেটাকে মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের নতুন ভাবে ডেভেলপমেন্ট, সেটিকে আমরা বলছি এনভায়রনমেন্টাল ইথিক্স। এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? আগের দিনে আমরা উন্নয়ন বলতে বুঝতাম যে অর্থনৈতিক উন্নয়ন, এর পাশাপাশি সামাজিক উন্নয়ন, এই দুটাকে মিলে আমাদের উন্নয়নের ধারাটা অথবা তার ইন্ডেক্স গুলো আমরা সাজাইতাম বা আমরা পরিমাপ করতাম। কিন্তু সাম্প্রতিক সময়ে, সাম্প্রতিক বলবো যে অ্যাটলিস্ট লাস্ট 30-40 বছরে এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদের কোনো উন্নয়ন হবে না। সেটা সোশ্যালি যতটাই ভালো হোক না কেন, ইকোনমিক্যালি যতটা ভায়াবল হোক না কেন, যদি না আমি এনভায়রনমেন্টের ব্যাপারটাকে আমি আহ, দেখভাল না করি, এনভায়রনমেন্টকে ইগনোর করে কোনো উন্নয়ন হবে না। এই জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা সেই ডেভেলপমেন্টকে বুঝি যেখানে সোশ্যাল কমপ্লায়েন্স, ইকোনমিক্যাল কমপ্লায়েন্স, অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স গুলাকে সমন্বিতভাবে আহ সমন্বয়ের মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য একটা টেকসই একটা একটা কন্ডিশনস আমরা রেখে যেতে পারবো, সেটাকে আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
আমরা যদি এসডিজি গোল, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ধারাবাহিকভাবে এসেছে, এটা আসলে 2015 সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যখন সময়টি শেষ হয়ে যায় তখন আমরা টার্গেটগুলি সেট করে একটি এজেন্ডা হিসাবে এটি এজেন্ডা 2030 ইউএন রেজুলেশনে এটাকে নেওয়া হয়। মূল উদ্দেশ্য ছিল যে গ্লোবাল চ্যালেঞ্জ গুলা কি, ইনক্লুডিং পভার্টি, ইনইকুয়ালিটি, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পিস অ্যান্ড জাস্টিস। আমরা যদি খেয়াল করি, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এন্ড ক্লাইমেট চেঞ্জ ডাইরেক্টলি এনভায়রনমেন্টের সাথে যুক্ত, কিন্তু অন্যান্য উদ্দেশ্যগুলোও ইনডাইরেক্টলি কিন্তু পরিবেশ এবং পরিস্থিতিকে আমাদের অ্যাড্রেস করে। সঙ্গত কারণে এসডিজি কে আমি আজকের প্রতিপাদ্য বিষয়ের আলোচনার বেজ লাইন হিসাবে আমি তুলে নিয়েছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আসলে একটা ব্লু প্রিন্ট টু অ্যাচিভ এ বেটার অ্যান্ড মোর সাস্টেনেবল ফিউচার ফর অল। আচ্ছা, এই গোল হলো 17টি, মানে আমাদের ক্লজে এইটাকে প্রকাশ করা হয়। আমি সবগুলি ব্যাপারে যাব না, কিন্তু ইনভায়রনমেন্ট কথা যদি বলি, মানে পরিবেশের কথা যদি বলি, প্রতিটি গোল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইনভায়রনমেন্টকে কমব্যাট করে, টাচ করে। তবু আমি কিছু আলোচনার জন্য কিছু মেজর ইস্যুসকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আমি আলোচনায় আনবো। clean water and sanitation, affordable and clean energy, industry, innovations and infrastructure, sustainable city, communities, responsibility, and just wait. Okay. Climate actions, life below water, life on land, these are the issues directly related with the environment. তবু আমি একদম আলোচনাটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি কিছু ফোকাস পয়েন্ট নিয়ে আসছি। এনশিওর অ্যাক্সেস, অ্যাফোর্ডেবল, রিলায়েবল, সাস্টেইনেবল অ্যান্ড মডার্ন এনার্জি, এটা হচ্ছে এসডিজি 7 এ প্রতিপাদ্য বিষয়। 11 বলছে মেক সিটি ইনক্লুসিভ, সেফ, রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল। 12 বলছে এনশিওর সাস্টেইনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন প্যাটার্ন। 13 বলছে টেক আর্জেন্ট অ্যাকশনস টু কমব্যাট ক্লাইমেট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। আর 15 বলছে সাস্টেইনেবল ম্যানেজ ফরেস্ট, কমব্যাট ডিফরেস্টেশন, halt and reserve land degradation, halt biodiversity loss, মানে আমাদের যে ক্রমাগত জীববৈচিত্র্য হারিয়ে ফেলছি সেটা থামাতে হবে। আমরা প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যাটিটিউডটা কি, আমরা এই যে মেজর যে ইস্যুস গুলা পরিবেশ সংক্রান্ত, এই ব্যাপারে আমাদের বর্তমান গভর্নমেন্ট কি চিন্তা করতেছে, তাদের কমিটমেন্ট গুলা যে করেছে ইউএন মিশনে, তা আমাদের এখানে কিভাবে প্রতিপালন হচ্ছে। অন দ্য আদার হ্যান্ডে বিএনপির কি রোল ছিল ইতিহাস এবং বর্তমানে, সেটি নিয়ে আমরা একটু কম্পারেটিভ আলোচনা করি। এসডিজি 7 বলছে যে গ্রো অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। ডু ইউ থিঙ্ক রাইট নাও we are getting affordable energy or clean energy? That's the questions right now. No, it is not. Uh, it is not complying the SDG because right now high cost electricity and other fuel price is not the affordable for the all peoples. Marginal and rural peoples are living without electricity. পল্লী বিদ্যুতের ফেরিওয়ালা, আলোর ফেরিওয়ালা কার্যক্রম 2018 সাল। আপনি তো বুঝতেছেন যে এখন লোডশেডিং এ কি অবস্থা। আমরা পারিনি, ব্যর্থ হয়েছি। হ্যাঁ, পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। মেজরিটি পাওয়ার প্ল্যান্টস আর বেসড অন হ্যাজার্ডাস ফুয়েল লাইক কোল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার ফুয়েল আমাদের এখন নীতি। রিডিউসিং ন্যাচারাল গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট, যত দিন যাচ্ছে তত ন্যাচারাল গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট আমরা আগাতে পাচ্ছি না। সোলার পাওয়ার প্ল্যান্টের দিকে মনোযোগী কম, খুবই স্লো প্রোগ্রেস। বায়োগ্যাস প্ল্যান্টের ব্যাপারে তো এতটা উদাসীন যে এটা আমাদের একসময় একটা চমৎকার একটা ফেনোমেনা ছিল যে স্থানীয় পর্যায়ে বায়োগ্যাস প্ল্যান্ট করা যেতে পারে, সেটিও না। লেস ইফোর্ট অন ন্যাচারাল গ্যাস এক্সপ্লোরেশন, ডিপেন্ডেন্সি অন ইম্পোর্টেড ফুয়েল সাপ্লাই সিস্টেম, coal policy not yet declared, discouraging the CNG use in transport system, not yet stop the biomass fuel consumptions in brickfield industry. These are the energy situations right now. আর বিএনপি রোল কি ছিল? প্রেসিডেন্ট জিয়া রহমান his level base to explore the natural gas and mineral resources.
Always low price electricity fuel supply was ensured by the President German tried to distribute the electricity among the marginal and rural people. আপনাদের মনে থাকা উচিত পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। জার্মানের ফুটপ্রিন্ট যে আমাদের রুরাল পিপলকে, মার্জিনাল পিপলকে কিভাবে আমরা অ্যাফোর্ডেবল এনার্জি দিব তার পরিকল্পনা কিন্তু ওনার ওই সময় ইনিশিয়েট হয়েছে। ট্রাই টু ডেভেলপ ন্যাচারাল গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট, উনি ওনার সময় গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট ক্লিন এনার্জি হিসাবে, মোর ক্লিন এনার্জি হিসাবে কিন্তু আসছে। রিমুভ দ্য টু স্ট্রোক ভেহিকেল, আমাদের বিএনপি গভর্নমেন্ট কিন্তু টু স্ট্রোক ইঞ্জিন এই জ্বালানি থেকে উঠে আসছে। সিএনজি ইন্ট্রোডিউস করেছে, এলএনজি ইন্ট্রোডিউস করেছে, যেটা আরবান এনভায়রনমেন্টকে যথেষ্ট কমফোর্ট করেছে। এখন বায়োমাস ফুয়েল ইন ব্রিকফিল্ডকে অল্টারনেটিভ ফুয়েলের জন্য এনকারেজ করেছে। ইনিশিয়েটিভ টু প্রপার কোল পলিসি, ওনার সময় বিএনপি গভর্নমেন্টের আমলে, খালেদা জিয়া গভর্নমেন্টের আমলে কোল পলিসির ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটি সেক্টর যদি বলি, সাস্টেইনেবল সিটি, তাই তো? প্রেজেন্ট সিনারি অফ ঢাকা এন্ড আদার সিটিজ আর নট ইনক্লুসিভ ফর অল স্টেক হোল্ডার। আমাদের ঢাকা শহরে কি আমরা সকল মানুষের জন্য বসবাসের ব্যবস্থা করেছি? নো, সেফ না। কারণ আমি এসডিজি তে কমিটমেন্ট করেছি, আই হ্যাভ টু ডু ইট, বাট আমাদের সিনারিও বলছে ইজ নট সেফ, ইজ নট রেজিলিয়েন্ট, ইজ নট সাস্টেনেবল। আমরা কিছু এক্সাম্পল দেখি। A number of people are still living in slum. Lower middle class and middle class people are not availing proper house conditions. A lot of fire incidents was happened in slum area as well as the urban area. আমরা তো অনেক আগুন লাগার ঘটনা দেখছি। People are not safe because government is failed to ensure the safety for poorer peoples. Worst road transport and traffic system. That's why আমার city, Dhaka city এখন second worst city in the world rating. Waste management and water supply system is not adequate for poor peoples, or of course যারা সাপ্লাই পাচ্ছে তাদের পোর কোয়ালিটি ওয়াটার পাচ্ছে। ঢাকা সিটিকে ওয়ার্ল্ড ঘোষণা করা হয়েছে ডার্টি সিটি ইন দ্য ওয়ার্ল্ড। রিক্রিয়েশনাল প্লেস, পার্ক, প্লেগ্রাউন্ড ইজ কনভার্টিং ইনটু বিজনেস সেন্টার। ফর এক্সাম্পল সরদি উদ্যান, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের করা হচ্ছে। হ্যাপাজার্ড অ্যান্ড আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট অফ ওভারপাস, ফ্লাইওভার, মেট্রো রেল, other commercial and residential structure is creating problem in daily life every day. Health and safety environment is major problem in Dhaka city right now. Fail to control the waterlogging problem, air quality of the urban area, noise quality. You know very well. আমাদের ঢাকা সিটি নয়েজি সিটি এবং সবচেয়ে পলিউটেড, এয়ার পলিউটেড সিটি। আমরা 1 নম্বর হই, ফার্স্ট হয়ে যাই। Most of the mega development project will not ensuring sustainable development. These are the situations, but we committed it. আমরা যদি দেখি বিএনপি কি করেছিল, বিএনপি কি ইনিশিয়েটিভ নিয়েছিল, আরে তা আমি বলবো না, কিন্তু তাদের ইনিশিয়েটিভগুলো বলে তারা কতটা দূরদর্শী চিন্তা করেছে। ফর এক্সাম্পল, বিএনপি ইনিশিয়েটেড টু মেক1991 to 1995. This is মানে রেসিডেন্সিয়াল প্লট অনলি 38%, যেখানে রোড নেটওয়ার্ক থাকবে 25%, ফিজিক্যাল এন্ড সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার থাকবে 3%, লেক থাকবে 7%, মোর দেন 7%। হ্যাঁ, এইভাবে যদি আমরা চিন্তা করি, মানে একটা প্ল্যান সিটি যেটা বলে সেটাও কিন্তু বিএনপি ইনিশিয়েট করেছে। Another example for green city, Rajshahi city is furnished by city mayor Mr. Bulbul under the guidance of Begum Khaleda Jia. That is the one of the example city in my countries. আরেকটা যদি আমরা এসডিজি কথা বলি, যে প্রেজেন্স রেসপন্সিবল কনজাম্পশন, খেয়াল করলে দেখলে যে আমাদের দেশ এখন কনজাম্পশনস এর ক্ষেত্রে কেমন কনজাম্পশনস, মানে ইনার মাউস কনজাম্পশনস, আনলিমিটেড কনজাম্পশনস।
For example, present government encouraging import item, discouraging internal production process. National budget is reflecting that some items of the food products are imported for vested interest group. আমরা ইন্ডিয়া থেকে কি পরিমাণ আনইউজুয়াল, দরকার নাই এরকম বেশ কিছু ভোগ্যপণ্য আনি যেগুলো কোনো দরকার নাই। কনজাম্পশন অফ ন্যাচারাল রিসোর্স ডাজ নট ওবে দ্য পলিসি অ্যান্ড রুল। আমাদের বর্তমান নীতি এবং আইন কানুন অনুশাসন ইন্টারন্যাশনাল পলিসি কোনো কিছুতেই আমাদের তোয়াক্কা করি না। যেমন আমরা fertile agriculture land is replaced by other uses, over exploitation of forest resource, excessive withdrawal of groundwater, unusual withdrawal of sand, construction stone from river and land। আমরা প্রায় শুনি, খবরের কাগজে শুনি যে নদীর থেকে বালু তুলে অমুক পাথর তুলে নিয়ে যাচ্ছে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আনপ্ল্যান্ড হিল কাটিং ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ওভার এক্সপ্লয়টেশন অফ ফিশ রিসোর্স ফ্রম ন্যাচারাল ওয়াটার বডি and unplanned surface water use without sustainable management system। এইগুলি হচ্ছে আমাদের বর্তমান গভর্নমেন্টের বা বর্তমান পলিসি কে তোয়াক্কা না করে কার্যক্রম। আর আমাদের বিএনপি বা আমরা যদি আমাদের ফুটপ্রিন্টের কথা বলি, এক্সাম্পল ফর রেসপন্সিবল রিসোর্স কনজাম্পশন ইন খেতেন, কম কাপড় পরতেন, কম বাহুল্যতা, লাক্সারিয়াস লাইফ লিড করতেন না, সেটি ছিল আমাদের মডেল। এবং দ্যাটস ওয়াই ওই সময় সচিবালয়, ওই সময় গভর্নমেন্ট সেক্টরে অযথা অপচয় একেবারে একেবারে মানে কমানোর চেষ্টা ছিল। হি অলসো ট্রাই টু এনশিওর অপটিমাম ইউজ অফ রিসোর্স ইন অল সেক্টর অফ হিজ গভর্নমেন্ট। বেগম খালেদা জিয়ার আমলে যদি আমরা অর্থমন্ত্রীর কথা বলি, সাইফুর রহমানের কথা, হি ইজ ট্রিমেন্ডাসলি খুবই কনজারভেটিভ রিসোর্স কনজাম্পশনস এর পক্ষপাতী ছিলেন। সেটা কিন্তু আমাদের দেশে বুনিয়াদ দিয়েছে। আজকে আমাদের দেশটাকে যে ওপেন মার্কেট না, ওপেন ফ্রি মার্কেট, আই ক্যান সে ফ্রি লুটতরাজের একটা জায়গা করে দেওয়াতে আজকে আমরা বুঝতেছি যে কনজাম্পশন কোন লেভেলে চলে গেছে, যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। আমরা যদি ক্লাইমেট অ্যাকশনস এর কথা বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ প্লেইং ডাবল স্ট্যান্ডার্ড রিগার্ডিং দ্য ক্লাইমেট চেঞ্জ। ফর এক্সাম্পল, হিজ বর্তমান গভর্নমেন্ট কোনো কিছু ইন্টারন্যাশনাল ল গুলো তোয়াক্কা করে না। ফর এক্সাম্পল, government is committed to IUCN to protect the Sundarban forest. But on the other hand, plant at Rampal area near 13-kilometer radius. This is the double standard. They are not protecting forest vegetation. For example, Mireshwarai economic zone কি পরিমাণ কোস্টাল বনভূমি উজাড় করা হয়েছে, যারা মিরেশ্বরাই যাবেন তারা হয়তো বুঝতে পারবেন। কোল, আপনি যদি দেখেন কোল বেস পাওয়ার প্ল্যান্ট তৈরি করতেছে একের পর এক। আমরা যদি দেখি যে ক্লাইমেট চেঞ্জের জন্য কোল বার্নিংটা খুবই গ্রিন হাউস গ্যাস ইমিশন করে, দ্যাটস ওয়াই ইটস ভেরি ব্যাড ফুয়েল। আমরা যদি দেখি যে বাঁধ নির্মাণের ক্ষেত্রে, হ্যাঁ, তাদের শ্রিম কালচার বলি আমরা, কালটিভেশন সল্ট কালটিভেশন বলি, আমাদের কোস্টাল এরিয়াকে তত্রভাবে আমরা কিন্তু আনম্যানেজড অবস্থায় নিয়ে গেছি। আমরা আমাদের মেজর একটা ইস্যু হচ্ছে তিস্তা রিভার ওয়াটার শেয়ারিং, সেটা আমরা এনশিওর করতে পারিনি। আমরা যদি আমাদের ফরেস্ট ল্যান্ড ক্রমাগতভাবে ডিক্রিজ করতেছে, সেটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারিনি। কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা যদি দেখেন, প্রেসিডেন্ট জিয়া রহমান ক্যানেল স্কাভেশন প্রজেক্ট ইজ দ্য মানে খালকাটা প্রকল্প, যেটা ছিল আমাদের একটা ট্রিমেন্ডাস পরিবেশ কে রিফার্নিশ করা বা এটাকে উন্নত করার জন্য একটা চমৎকার পদ্ধতি মানে উনি নিয়েছিলেন, যে খাল কাটা এবং কাল্টিভেশন জন্য। আপনাদের মনে আছে বাংলাদেশে বলা হয় যে প্রাইড করার প্রজেক্ট, প্রাইড প্রজেক্ট বলতে তিস্তা প্রকল্প হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দা মেগা প্রজেক্ট, যেটা আমাদের নিজস্ব সক্ষমতায় জিয়া রহমানের উৎসাহে করা হয়েছে 1979 সালে। আমরা যদি দেখি প্লান্টেশন প্রজেক্ট, নিম, তাল, বট এন্ড আদার ইন্ডিজিনাস, জিয়া রহমান এটি লাগিয়েছেন শুধু বাংলাদেশে না, ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কারণে সৌদি আরব পর্যন্ত। আমরা যদি দেখি যে আমাদের ভিলেজ হাউস ওয়াইফদেরকে প্রেসিডেন্ট জিয়া রহমান উদ্বুদ্ধ করেছেন হোমস্টেড গার্ডেন করার জন্য, ক্লাইমেট ইস্যুসটাকে মাথায় রেখে কিন্তু উনি বিষয়টাকে কিন্তু ওইভাবে উনি করেছেন। ওনার সময় কিন্তু মেঘনা ধনগদা ইরিগেশন প্রজেক্ট মানে ইনরমাউস প্রজেক্ট হয়েছে, যেগুলি প্রজেক্টগুলি আজকে আমাদের অর্থনীতি এবং পরিবেশের জন্য মারাত্মকভাবে আমাদের কাজে লাগতেছে। উনি এনকারেজ করেছেন সোশ্যাল এন্ড কমিউনিটি ফরেস্টকে, উনি এনকারেজ করেছেন যে আমাদের
গ্যাঞ্জেস ব্যারেজ ট্রিটি, যেটা আমাদের একটা মরণ ফাঁদ, উনি কিন্তু ওটাকে ইন্টারন্যাশনাল মানে মানে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেয়ে ওটাকে কিন্তু একটা সমাধানের জায়গায় উনি নিয়ে এসেছিলেন। উনি চেষ্টা করেছেন অন্য অন্য রিভার গুলাকে, আন্তর্জাতিক রিভার গুলাকে ইয়া করার জন্য, এবং বেগম খালেদা জিয়াও সেই জায়গায় উনি কাজ করেছেন। আমরা লাইফ, আমি আর এই ব্যাপারে আর বেশি না বলে আমি কিছু জায়গায় যাই যে বিএনপি রোল গুলা কি। আহ, আমরা যদি দেখি বিএনপি গভর্নমেন্ট on land. President German is the pioneer of addressing the environment protection issued by the Development Department of Environment. ডিউইর আজকে উৎপত্তি, আমাদের শহীদ জিয়া রাষ্ট্রপতি 1977 সালে এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড 1977, এটা প্রো ইজ গিভেন বাই বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আমলে আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995, এবং আম, উম, আহ, আরেকটা হয়েছে হলো 1997, আমি আসতেছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি 1992 অ্যাকশন প্ল্যান, যেখানে ইআইএ আই করা বাধ্যবাধকতা আমাদের ইন্ডাস্ট্রিগুলো রয়ে গেছে। সো আমি যদি ছোট ছোট বিষয় বলি, জিয়া রহমানের থিঙ্কিংটা ছিল এনভায়রনমেন্টের 1 নম্বর শত্রু হচ্ছে পপুলেশন, and he decide the overpopulation is the #1 problem of our country. That's why he addressed the birth control system and export the human being to the others country. মানে সে মানুষকে অন্য অন্য দেশে পাঠানোর ক্ষেত্রে ওনার ভূমিকা এবং জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প ওনার একটা বড় ধরনের ইনিশিয়েটিভ। উনি মিনিমাম কনজামশনস এর উপরে জোর দিয়েছেন, উনি হোমস্টেড গার্ডেনের উপর জোর দিয়েছেন, উনি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে জোর দিয়েছেন, উনি ব্যারেজ ট্রিটি গুলোতে জোর দিয়েছেন। গ্রিন সিটির ব্যাপারে ওনার ছিল অনেকগুলি পলিসি। তার মধ্যে 1970-তে এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল বোর্ড, পেট্রো বাংলা করা ছিল ওনার ক্লিন এনার্জি ফুটপ্রিন্ট। খাদে দেওয়ার সময় 1992-তে ন্যাশনাল এনভায়রনমেন্ট পলিসি করা হয়, এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট করা হয়, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান করা হয়, ন্যাশনাল ফরেস্ট পলিসি করা হয়, ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান করা হয় 2004-এ, ন্যাশনাল ল্যান্ড ইউজ পলিসি করা হয় 2001-এ, এনার্জি পলিসি করা হয় 1996-এ, মাইন্স অ্যান্ড মিনারেল রিসোর্স, গ্যাস প্রেশার ভ্যাসেলস, এক্সপ্লোসিভ রুল, সাউন্ড পলিউশন 2006-এ করা হয়, ওয়াটার সাপ্লাই সুয়ারেজ অথরিটি 1996-এ এগুলো করা হয়, ন্যাশনাল ল্যান্ড ট্রান্সপোর্ট পলিসি 2004-এ করা হয়। সো আমি যদি এইভাবে দেখি, তাহলে আমাদের কনক্লুশনে যদি বলি, আমি শেষ করে দিচ্ছি, প্রেজেন্ট গভর্নমেন্ট failed to protect the air quality, water quality, noise quality, etc. Failed to protect the forest ecosystem, biodiversity, etc. Failed to ensure the law and policy implementation agency against the responsible industry. Failed to ensure the mitigation measures against the adverse impact of all mega projects. So, from the discussions, it is very clear to the nations, Army government is more concentrate in economic development, but not bothering about the social and environmental development, which is not complying the sustainable development, that is SDG. So it is highly recommended to the present government to give the highest priority to maintain the implementation of social justice and environmental law and policy in every development project. Otherwise, it will not be sustainable development. I'm sorry, I am taking the uh, more times. I'm sorry. But it is clear আমাদের এখন বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে, সেই জায়গায় আমরা আসলে না গণতন্ত্র, না পরিবেশ সম্বন্ধ জায়গায় আমরা কিন্তু ভালো নেই। আমরা দিন দিন খারাপের দিকে যাচ্ছি। ধন্যবাদ আমাকে এইটুকু সময় দেওয়ার জন্য। আহ, ধন্যবাদ স্যার। সামিয়া ইসলামকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমরা অনেকগুলো মূল্যবান তথ্য একসঙ্গে দেখতে পেলাম এবং অনেক কিছু নতুন ভাবে জানতে পারলাম আপনার এই প্রেজেন্টেশনের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে। আপনি এসপিজি নিয়ে কথা বলেছেন এবং আপনার প্রেজেন্টেশনে আমরা দেখতে পেয়েছি যে তথ্যগুলো, তার মধ্যে খুব উল্লেখযোগ্য ভাবে আমি বলতে চাই যে আহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, অর্থাৎ 1977 সালে পরিবেশ দূষণ অধ্যাদেশ জারি হয়েছিল এবং 1995 সালে বেগম খালেদা জিয়ার যখন সরকারে ছিলেন, তখন পরিবেশ সংরক্ষণ আইন তিনি প্রণয়ন করেছিলেন সংসদে। এই তথ্যগুলোর সঙ্গে আমি আরেকটু যুক্ত করে
মিথুন রায় চৌধুরী দাদার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে এই যে এসডিজি নিয়ে যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই সরকার কাজ করছে, এবং এই এসডিজির নাম করে তারা পরিবেশ বা যে কোনো সকল সেবা তারা প্রদানের এবং লক্ষ্যমাত্রা গুলো পূরণের নামে যেই অর্থগুলো এবং অনুদান তারা বিদেশ থেকে দেশে আনছে, সেগুলো কতটুকু কাজে লাগছে আসলে আমাদের? কারণ গত কয়েক বছরে গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের পরিবেশ খুব কিভাবে বিপর্যস্ত হয়েছে আমরা তা দেখেছি। এই বছর আমরা তার খুব বেশি একটা ফলাফল খুব তীব্রভাবে দেখতে পেয়েছি। আগে কখনো শোনা যেত না যে হিট স্ট্রোকে কেউ মারা গেছে, বা এটা খুবই খুবই রেয়ার একটা কেস ছিল, কিন্তু এই বছর আহ আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই এপ্রিলের শেষ সপ্তাহের দিকে ডেইলি ইত্তেফাকের একটি খবর আমি এখন বলছি যে হিট স্ট্রোকে একদিনের মৃত্যুর রেকর্ড 17 জনের। এটা কিন্তু খুবই মহামারী একটা আকার ধারণ করবে। এই সম্পর্কে আমরা মিথুন রায়চৌধুরী দাদার কাছে যাব। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক সামিয়া ইসলাম। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সহ আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন রুনুকে। সেই সাথে আজকে আমাদের এই আলোচনা সভার সাথে সংযুক্ত হয়েছেন এবং এই অনলাইন প্ল্যাটফর্মে যারা আজকে এই আলোচনার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সঞ্চালক সামিয়া ইসলাম, আপনি প্রথমে যে আপনার প্রশ্নের প্রথম যে অংশটুকু, সেই অংশটুকু বিশ্লেষণ করলে আমরা দেখব যে ধরেন একটা সময় ছিল মানুষের ভাত কাপড়ের চাহিদা পূরণ হওয়াকেই উন্নয়ন বলা হতো। কালের পরিক্রমায় একটা সময় সেই ভাত কাপড়ের সাথে সংযুক্ত হলো শিক্ষা, চিকিৎসা। এভাবে যুগে যুগে উন্নয়নের সংজ্ঞা পাল্টেছে এবং উন্নয়নের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে প্রত্যেকটি দেশ এবং রাষ্ট্র তারা তাদের উন্নয়নের মডেলগুলো চেঞ্জ করেছে। পৃথিবীতে বিংশ শতাব্দীর 70 দশকের দিকে পরিবেশ পরিবেশটাকে এই উন্নয়নের মডেলের সাথে সংযুক্ত করা হয় এবং তখন বলা হচ্ছিল যে কোনো উন্নয়নই সাস্টেইনেবল হবে না যখন না এটাকে পরিবেশগত দিকগুলো অ্যাসেসমেন্ট করে সেই উন্নয়নের মডেলটা তৈরি করা হবে। যাক, উন্নয়নের মডেলটা বিংশ শতাব্দীর 70-এর দশকের যে প্রথম যাত্রা শুরু হলো বিশ্ব রাজনীতিতে পরিবেশ বিষয়টি, সেই প্রথম সারির সেই আন্দোলনে, সেই আলোচনার ভিতরে বাংলাদেশকে তৎকালীন পরিবেশ, বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনীতির সাথে পরিবেশকে অন্তর্ভুক্ত করা সেই প্রথম যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে সংযুক্ত করেছিলেন এবং তখন থেকেই বাংলাদেশের পরিবেশকে সকল উন্নয়ন মডেলের সাথে তিনি সামঞ্জস্য রেখে সকল উন্নয়ন মডেলগুলো গড়ে তুলেছিলেন। তা আমরা দেখতে পেয়েছি খাল খনন কর্মসূচি বাংলাদেশে, যে এই সারফেস ওয়াটারকে কিভাবে প্রিজার্ভ করে এটাকে আমরা কাজে লাগাতে পারি, যা বাংলাদেশের এক ফসলি জমিগুলাকে 2 ফসলি করেছে এবং বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার পরবর্তীতে তার যে পরিবেশ বিষয়ক যে কর্মসূচিগুলো তিনি গ্রহণ করেছিলেন, সে কর্মসূচি একটা পর্যায়ে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মমভাবে যে অ্যাসাসিনেশন, সেই অ্যাসাসিনেশনের পরবর্তীতে এই কর্মসূচিগুলো কিন্তু থেমে গিয়েছিল। আমরা দেখি যে ধরেন আজকের আপনার যে প্রশ্নের যে দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আজকে যে এসডিজি আমাদের সম্মানিত স্যার এতক্ষণ যে এসডিজি গুলো নিয়ে বিশ্লেষণ করলেন, সেই বিশ্বব্যাপী এই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সার্কুলার ইকোনমি মডেল খুবই গুরুত্বপূর্ণ। এই টেকসই উন্নয়ন মডেল একটি দেশের মাথাপিছু আয়কে কয়েকটি সূচক দ্বারা নিরূপণ করা হয়, যার ভিতরে রয়েছে রিসাইকেলিং রয়েছে, পরিবেশ বান্ধব সূচক রয়েছে এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার
মানে এইগুলো দিয়ে এটাকে নিরূপণ করা হয়। এখন আমরা এই এই জায়গাগুলোতে বাংলাদেশের অবস্থান এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশের অবস্থানগুলো যদি একটু বিশ্লেষণ করি, তাহলে বাংলাদেশের মূল চিত্রটা উঠে চলে আসবে। যেমন দেখেন, টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রার একটি সূচক রিসাইক্লিং, রিসাইক্লিং রেটে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে সপ্তম, অর্থাৎ 12.69%। যেখানে নেপাল রয়েছে 48.77%, ভুটান 45.24%, আফগানিস্তান 40.6%, শ্রীলঙ্কা 36.41%। অর্থাৎ এই পুরো রিসাইক্লিং সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভিতরে 8টি দেশের ভিতরে সপ্তম অবস্থানে রয়েছে। আরেকটি সূচক যেটা রয়েছে সেটা হলো এনভায়রনমেন্টাল এমপ্লয়মেন্ট। এই সূচকে বাংলাদেশের অবস্থান 1.10% হারে পঞ্চম, মানে 8টি দেশের ভিতরে পঞ্চম। এখানে আফগানিস্তানও বাংলাদেশের উপরে রয়েছে, ভুটান বাংলাদেশের উপরে রয়েছে, শ্রীলঙ্কা বাংলাদেশের উপরে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের এই সূচকেও বাংলাদেশের অবস্থান কিন্তু একদম তলানিতে। এনভায়রনমেন্টাল ইনোভেটিভ গুডস অ্যান্ড সার্ভিসের মতো সূচক, এই যে সূচকটা রয়েছে, এখানে দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একদম তলানিতে, অর্থাৎ অষ্টম। এখানে বাংলাদেশের হার হচ্ছে 14.23% হার। আরেকটি সূচক যেটা রয়েছে সেটা হলো টেকসই উন্নয়নের যে আরেকটি সূচক, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। এই সূচক যদি উল্লেখ করি, তাহলে দক্ষিণ এশিয়ার গড় এভারেজ থেকে বাংলাদেশের অবস্থান 250% কম। এই সূচকে ভুটান, ভারত, এমনকি পাকিস্তানও বাংলাদেশের উপরে রয়েছে। তারপরে যদি আসি আমরা যে পরিবেশ, এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোসিস্টেম ভিত্তিক যে সূচক রয়েছে, এই সূচকের অবস্থানও বাংলাদেশে একদম তলানিতে। অর্থাৎ এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ মানে দক্ষিণ এশিয়ার অন্যান্য সকল দেশের থেকেই বাংলাদেশের গড় এভারেজ অনেক নিচে। এখানে যে মানে আমাদের যে এই সরকার যে কমিটমেন্ট ছিল, যেমন 2011 সালে সরকার সংবিধানের 18 ক অনুচ্ছেদ মানে সংযোজনের মধ্য দিয়ে সরকার এখানে পরিবেশ রক্ষার দায়, পরিবেশ যে রক্ষা করবে সেই দায়টা কিন্তু সরকার রাষ্ট্র স্বীকার করেছে প্রথম 2011 সালে। এবং বাংলাদেশের পরিবেশ রক্ষার জন্য কিন্তু মানে মানে যুগোপযোগী বিভিন্ন আইন রয়েছে, যে আইনগুলো হচ্ছে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, যেটা স্যার একটু আগে বলেছেন যে সেটা বিএনপি সরকারের আমলে 1995 সালে প্রথমে আইনটা প্রণয়ন করা হয়। একই সাথে বাংলাদেশের মানে ইট পোড়ানো নীতিমালা, বাংলাদেশের ইমারত বিধিমালা সহ শব্দ দূষণ, বায়ু দূষণ সব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যুগোপযোগী আইন রয়েছে, কিন্তু এই আইনের কোনো প্রয়োগ নেই। আইনের কোনো প্রয়োগ নেই, যার কারণে বাংলাদেশে এখন মানে বিগত আমরা 7-8 বছর ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে পরিবেশের যে বায়ু, বাংলাদেশের যে বায়ু দূষণ এবং এই বায়ু দূষণ জনিত কারণে সহ পানি দূষণ জনিত কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে দেশের 32% মানুষের মৃত্যু হচ্ছে এই দূষণজনিত কারণে। এই দূষণজনিত কারণের জন্য যে মৃত্যু হার, এই দূষণজনিত কারণে বাংলাদেশের যে কৃষির যে প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে, মানুষের চিকিৎসার কস্ট বেড়ে গিয়েছে, মানুষের নতুন নতুন অসুখ এসে মানুষের মানে মানে আমাদের মানব দেহে চলে আসছে। এর জন্য মানুষের লিভিং যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের কস্টিং কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি, আপনারা দেখবেন যে এই যে নদীগুলো দখল হয়ে যাচ্ছে, এবং নদীগুলো দখল হয়ে যাচ্ছে, এটা তো মানে সরকার হলো রেগুলেটরি অথরিটি, এই নদীগুলো দখল পুনরুদ্ধার করবে। এবং এই নদীগুলোকে যারা দখল করে নিচ্ছে তারা কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় এই নদীগুলো দখল হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে ম্যাক্সিমাম নদী যে দখল হয়ে গিয়েছে, এর এর যে প্রভাব, এর যে বিরূপ প্রভাব পরিবেশের উপরে পড়েছে। এবং স্বল্প সংখ্যক মানুষের স্বল্প সংখ্যক মানুষের চাহিদা পূরণ করবার জন্য বাংলাদেশের ভাস্ট মেজরিটি মানুষকে কিন্তু এর খেসারত দিতে হচ্ছে, তার লিভিং কস্টিং এর মধ্য দিয়ে, তার চিকিৎসা সবকিছু দিয়ে। আনএমপ্লয়মেন্ট যেভাবে বেড়ে গিয়েছে, তা এখন হচ্ছে মানে পরিবেশের যে মানে বাংলাদেশ যে অবনমন হয়েছে, এই অবনমনের কারণে মানে সরকারকে মানে এসডিজির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় আমরা দেখেছি যে 2020 সালের লক্ষ্যমাত্রা দেওয়া ছিল যে দেশের
মানে এনার্জি সেক্টরের এনার্জি প্রোডাকশনের পার্সেন্ট আসতে হবে রিনিউয়েবল এনার্জি থেকে। সেখানে আমরা দেখতে পেয়েছি মাত্র 1% সামথিং রিনিউয়েবল এনার্জি থেকে আসছে। এবং এই এই রিনিউয়েবল এনার্জিকে ডিসকারেজ করা হচ্ছে, কারণ যেমন আমরা যদি সোলার প্যানেলের কথা বলি, সোলার মানে পাওয়ার প্রোডাকশনের কথা বলি, তাহলে এখানে যে ইনভার্টার লাগে সেই ইনভার্টার মানে ইম্পোর্ট করতে অনেক বেশি ট্যাক্স পে করতে হচ্ছে। সেজন্য মানুষ এখান থেকে নিরুৎসাহিত হচ্ছে। যে অ্যালুমিনিয়াম দরকার, সেই অ্যালুমিনিয়াম গুলোকেও আসলে উচ্চ শুল্কে বাংলাদেশে ইম্পোর্ট করতে হয়। তার জন্য জনগণ কিন্তু এর থেকে নিরুৎসাহিত হয়ে কিন্তু মানুষ বাধ্য হচ্ছে হচ্ছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় স্বল্প সংখ্যক মানুষকে, ব্যবসায়ীকে শুধুমাত্র সুবিধা দেওয়ার জন্য এই মানে বিদ্যুৎ প্রোডাকশনে কিন্তু কোনো রকম মানে সাস্টেনেবল কোনো মানে পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তা ওভারঅল যে উন্নয়নের যে বাবুল তৈরি করা হয়েছে সারা দেশব্যাপী, যে একটা উন্নয়ন হচ্ছে, এগুলো মূলত হচ্ছে লোকে এক একটি জাইগান্টিক মানে মানে দুর্নীতির এক একটি জাইগান্টিক মনুমেন্ট। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেখবেন আপনি, দেখবেন হচ্ছে লোকে রামপাল মানে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ইভেন আপনি ঢাকা শহরের ভিতর দিয়ে, পৃথিবীর কোনো সিটির ভিতর দিয়ে দেখবেন না যে পরিবেশকে সংকুচিত করে শহরের মেন রাস্তার উপর দিয়ে, একদম হার্ট অফ দি সিটির ভিতর দিয়ে এরকম ফ্লাইওভার করে নিয়ে চলে আসে। বিকল্প অনেক রাস্তা রয়েছে, এখানে আন্ডারগ্রাউন্ড হতে পারতো, এখানে বিকল্প অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে এই পরিবেশকে আরো বিকশিত করা যেত, কিন্তু তারা ক্রমেই এই পরিবেশকে সংকুচিত করে আসছে। দুই জি, হাজার তারপর এগারো আমি আমি আপনার এখানে একটু যোগ করতে চাই। আপনি নদী দখলের কথা যেটা বলেছেন, আমরা দেখেছি যে হাওর ছিল কি অবস্থা, বাংলাদেশের জলাভূমি কিন্তু অনেকটাই কমে গেছে বিগত কয়েক বছরে এবং কয়েক শতকে। আহ, হাওর দখল হয়ে গেছে, হাওরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি করা হচ্ছে। হাওরের যে প্রাকৃতিক যে পরিবেশ, সেটা কিন্তু নষ্ট হয়েছে। আমরা এই বছর দেখতে পেয়েছি পহেলা বৈশাখ উপলক্ষে হাওরের সেই রাস্তায় বিভিন্ন কেমিক্যাল কালার ইউজ করে আলপনা করা হয়েছে, যেটা কিন্তু পরিবেশের খুব বড় একটা ক্ষতি হয়েছে। আমরা এটা নিয়ে খুব সংক্ষিপ্ত ভাবে জানতে চাচ্ছিলাম, এরপরে আমরা জামালউদ্দিন স্যারের কাছে আবার চলে যেতে। দাদা, যদি হাওরের আচ্ছা পলিউশনটা নিয়ে একটু সংক্ষিপ্ত বলেন। আচ্ছা, আপনার কথা একটু কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে না। আহ, যদি আমি বলি যে যে কথাটা বললেন হাওরের যে প্রবলেম, এটা নিয়ে সরি, আমি আগে মিথুন রায় চৌধুরী চমৎকার একটা স্ট্যাটিস্টিক্স এবং ইন্ডেক্সে দিয়েছেন, নিশ্চয় আবারও বলবেন। খুবই চমৎকার। সেই কথাটা আমি অ্যাকনোলেজ করেই আমি শুরু করি একটুখানি বলার যে মন্ত্রী, মানে এখন আর পরিকল্পনা মন্ত্রী নাই, উনি নিজেই বলেছেন, আমি সরকারের মন্ত্রী বলেছেন হাওড়ে রাস্তা তাদের কি সমস্যা করেছে। এটা যে একটা ভুল ছিল, এটা যে একটা পরিবেশ বিপর্যয়ের একটা অন্যতম হাওড়বাসীর কারণ হয়ে দাঁড়িয়েছে, তা আমাদের কাছে পরিষ্কার। একদিকে আরেকটা হলো যে আমরা তো কোনো কিছুতে চ্যাম্পিয়ন হই না। আমরা বায়ু দূষণে চ্যাম্পিয়ন হই, বিভিন্ন কিছুতে চ্যাম্পিয়ন হই। গিনেস বুকে নাম লেখানোর জন্য রাস্তায় আমরা কেমিক্যালস এর রং দিয়ে আলপনা করি, হ্যাঁ? সেই রঙের আহ, যে কেমিক্যালস তা পানিতে পড়ে পানি দূষিত হচ্ছে, অথচ ঢাকা শহরের বাসগুলি হচ্ছে লক্ষ্য এবং ওগুলি কালার নাই। সেই মানে ছল চামড়া উঠা। হ্যাঁ, তো আমি মানে একটু বলি যে খালি একটু যোগ করি, বাংলাদেশে বায়ু দূষণের কারণে প্রতি বছর গড়ে 2 লক্ষ লোক মারা যায়। হুম, মোর দেন 2 লাখ। এবং বাংলাদেশে আহ, গড় আয়ু, লাইফ এক্সপেক্টেন্সি বলে 8 বছর কমে গেছে। হ্যাঁ, মানে 8 বছর গড়ে এই পরিবেশগত বিপর্যয়ের কারণে একটা মানুষ 70 বছর বাঁচলে সে এখন 62 বছর বাঁচে। হুম, সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি পরিবেশের যে পরিস্থিতি, তা বোঝার জন্য বুড়িগঙ্গার পানি দেখলে বোঝা যায়। বুড়িগঙ্গার পানি দেখে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি, যে বুড়িগঙ্গার পানি কালো, অতএব এর জনগণ কালো, এখানে রাষ্ট্রপতি কালো, সেনাপ্রধান কালো, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কালো। মানে আমরা সব মানে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে সবই তাদের মন কালো, না না হলে তো এই নদীর পানি কালো হওয়ার কথা না। মানে আমরা সার্বিকভাবে আসলে ব্যর্থ হয়েছি। একটা জনগোষ্ঠী
বা একটা রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার হচ্ছে সকল কিছুর দায় দায়িত্ব নিয়ে জনগণকে সাথে নিয়ে সেটাকে কমবেট করে, মানে এই বিষয়গুলি দেখভাল করে। সেই জায়গায় বর্তমান সরকার শুধু দলীয় বিবেচনা ছাড়া দেশের জনগণকে সাথে নিয়ে কোনো একটা বিষয় সমাধানের জন্য আগিয়ে আসছে, এরকম কোনো নজির নাই। সেটা পরিবেশের মতো এরকম একটা বোমা জিনিসকেও তারা সবাইকে নিয়ে সমাধান করার জন্য আগিয়ে আসেনি। হুম। সঙ্গত কারণে আমি মনে করি এরকম পরিস্থিতি যদি চলতে থাকে, আমরা অর্থনীতিতে, পরিবেশ, সামাজিকভাবে এবং পরিবেশগত এই তিনটা দিকেই, যেটা আহ, আহ, মিথুন রায় চৌধুরী ইন্ডেক্স গুলা উল্লেখ করে বলেছেন, সেই ইন্ডেক্স গুলাকে যদি আমি সামারি করি, তাহলে এসডিজি যে গোল, তা থেকে আমরা বহু দূরে আছি। রাষ্ট্র হিসেবে আমরা ব্যর্থতা মানে পরিচয় দিয়েছি। গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল লেভেলে যে কমিটমেন্ট গুলা করেছিল তা ফেল করেছে, কিন্তু গাল ভরা বুলি, কাগজে পত্রে গায়ের জোরে দেশের এবং বাইরের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এখন বহির্বিশ্ব এই সরকার অসত্য কথা বলে, এই সরকার অসত্য পরিসংখ্যান দেয়, এই সরকার অসত্য তথ্য দেয়, এই সরকার অসত্য একটা সরকার ব্যবস্থা পরিচালনা করছে, মানে একটা ভেগ। আমরা যদি এই উত্তর না ঘটাতে পারি, তাহলে সার্বিকভাবে আমরা বিপর্যয়ের মুখে যাব। আমি সরি, আবারও আমি মিথুন রয় চৌধুরীকে স্যার, আমরা আবার মানে আপনার কাছে আহ ফিরে আসছি। তাৎ নেব। আমরা দাদার কাছে চলে যাচ্ছি। দাদা, আহ, আ- আ- আমি আপনার কাছে আবার প্রশ্ন করতে চাই যে আপনি বাংলাদেশের সূচকের কথা বলছিলেন, যে পরিবেশের উন্নয়নের দিক দিয়ে বা লক্ষ্যমাত্রা অর্জনের দিক দিয়ে বাংলাদেশের সূচক কোথায়। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে যেই দেশগুলো ভূমি বেষ্টিত বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, বা মরুভূমি বিশিষ্ট যে দেশগুলো রয়েছে, এই জায়গাগুলোতে আমরা জানি যে কোনো ফসল হয় না, খুব সহজে গাছপালা জন্মে না। সেই সেই দেশগুলোর থেকেও বাংলাদেশ এখন পিছিয়ে পড়েছে। বাংলাদেশ এত উর্বর মাটির একটি দেশ, নদী রয়েছে এত এত, তারপরেও কিন্তু বাংলাদেশ সেই সূচকে পিছিয়ে পড়েছে। কি দাদা, আমরা আপনার কাছে ফিরে যাচ্ছি। দাদা, কাইন্ডলি আনমিউট করবেন। বাংলাদেশের, হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি দাদা। জি। বাংলাদেশ যেভাবে তৈরি হয়েছে, ভূমি যেভাবে গঠন হয়েছে, এটা পৃথিবীতে এটা অনন্য। এটা বাংলাদেশ মানে তিনটি মানে হিমালয়ের পাদদেশ দেশে লক্ষ লক্ষ বছর ধরে এখানে পলি জমে জমে এই যে উর্বর মাটি, বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের যে রূপবৈচিত্র্য এবং বাংলাদেশের যে গঠন প্রক্রিয়া, এই গঠন প্রক্রিয়া কিন্তু বাংলাদেশকে মানে পৃথিবীর অন্যান্য দেশের থেকে কিন্তু অনন্য হিসেবে গড়ে তুলেছে আর কি। তা আমাদের এই প্রাকৃতিক এত প্রাচুর্য থাকা সত্ত্বেও আমাদের শুধুমাত্র দুর্নীতি এবং লোভী কিছু মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু অবনমন হচ্ছে। আপনি যেটা একটু আগে বললেন যে কিশোরগঞ্জের মিঠামাইনে যে মানে রাস্তা তৈরি করা হয়েছে হাওরের ভিতর দিয়ে, এই হাওরের ভিতর দিয়ে এই রাস্তাটি মানে তৈরি তো একটি মানে অসুস্থ মন মানসিকতার চিন্তা ধারণা। এই রাস্তা তৈরি করার যখন প্রস্তাবনা এসেছিল, তখন এখানে বলা হয়েছিল যে 30%, এই রাস্তার 30% রাস্তা হচ্ছে গিয়ে মানে এলিভেটেড করার জন্য, মানে উড়াল সেতুর মধ্য দিয়ে এই রাস্তাটা করার জন্য। তাহলে কি হতো, নদীর যে মানে হাওরের যে পানির যে স্বাভাবিক প্রবাহ, সে প্রবাহ কিছুটা হলেও নিশ্চিত করা যেত। কিন্তু এখন একদম রাস্তা মানে হাওরের ভিতর দিয়ে রাস্তা করে নিয়ে সেই রাস্তাকে গিনেস বুকে রেকর্ড করার জন্য যে অসুস্থ মন মানসিকতার যে চর্চা চলছে বাংলাদেশে, এটি মানে মানে এই চর্চাটা কিন্তু আমরা সকল মহলে দেখতে পাচ্ছি। এইটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রয়েছে, এটা রয়েছে ই ই সুন্দরবনকে ধ্বংস করা যে মানে রামপাল বিদ্যুৎ প্রকল্প, এই প্রকল্পের মধ্য দিয়ে সহ বাংলাদেশে যে উন্নয়নের যে মডেলগুলো বলা হচ্ছে, এই কোনো মডেলই বাংলাদেশের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা বাংলাদেশে এখন বর্তমান একবিংশ শতাব্দীর যে উন্নয়নের মডেল, সেই উন্নয়নের মডেলের সাথে কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এটা 70-80 বছর পুরনো যে মডেল
কে সরকার এখন উন্নয়নের যে বাবুল তৈরি করেছে, সেই বাবুলে কিন্তু আমরা কিন্তু যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের প্রকৃতি থেকে, এগুলো কিন্তু সহজে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যেমন ধরেন হচ্ছে লগে আমাদের যে নদীগুলা, আমাদের যে নদীগুলো ব্যাপকভাবে যে দখল করে নেওয়া হচ্ছে, আমাদের যে বনভূমি, সেই বনভূমি শ্রেণী, বনভূমির স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, সেই স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টে যে বনভূমির যে শ্রেণী ছিল বন, সেই শ্রেণীকে বদল করে নিয়ে এখানে কমার্শিয়াল করে ফেলা হচ্ছে, এখানে কৃষি করে ফেলা হচ্ছে। তারপরে কি করা হচ্ছে, এটা বনভূমিগুলোকে দখল করে নিয়ে এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প গড়ে তুলে বাংলাদেশের বন ও প্রকৃতিকে ক্রমান্বয়ে কিন্তু সংকুচিত করে নিয়ে আসা হচ্ছে। এবং এই প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমান আমরা লাস্ট 10-12 বছর ধরে দেখতে পাচ্ছি। তাই এখানে আমরা প্রেসার গ্রুপ হিসেবে আমরা সরকারের কাছে হচ্ছে আবেদন জানাতে পারি, এখানে আমরা জনমত গঠন করে আমরা এর প্রতিকার চাইতে পারি, আমরা ব্যাপকভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। কিন্তু এই রেগুলেটরি অথরিটি তো গভর্নমেন্ট যখন নিজস্ব পৃষ্ঠপোষকতায় এই নদী, এই বনভূমি, এগুলো সব দখল করার জন্য মানুষকে উৎসাহিত করছে বা তাদের লোকদেরকে উৎসাহিত করছে, তখন তো বাংলাদেশের এই যে আইন বলেন আপনি, তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশের মনে করেন যে জনগণ বলেন, এবং এই খেসারত যে জনগণকে দিতে হচ্ছে এই পরিবেশ অবনমনের কারণে যে ঝুঁকিগুলো বৃদ্ধি পাচ্ছে, বা মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি আসছে, বা মানুষের চিকিৎসা খরচ, উৎপাদন খরচ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এটা তো নিরূপণ করতে গেলে তাহলে তো সেই মডেলগুলো কোনোভাবেই উন্নয়নের ধারের কাছেও নেই। এবং এসডিজির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ তো সম্পূর্ণই ব্যর্থ হয়েছে। বরং এই বাংলাদেশের পূর্বের যে অবস্থা ছিল, আজ থেকে যদি আমরা 15 বছর 20 বছর আগের অবস্থানও যদি ধরি, সেই অবস্থানেও যদি বাংলাদেশ এখন ফিরিয়ে নেওয়া যেত, তাহলে সেটাও তো সম্ভব হচ্ছে না। আমরা মানে এখানে এখানে দেখা গেছে যে ঢাকা শহরের ভূগর্ভস্থ এই যে সারফেস ওয়াটারটাকে আমরা এতটুকু পলিউটেড করে ফেলেছি, বা এটাকে এত সংকুচিত করে ফেলেছি দখলের মাধ্যমে, খালগুলো দখলের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে দূষণ করে তুলেছি, যে আমাদেরকে সুপেয় পানি পান করার জন্য আমাদেরকে গভীর নলকূপ থেকে আমাদেরকে পানির উৎপাদন করতে হচ্ছে। এবং বর্তমানে ঢাকাতে প্রতি বছর 2 মিটার করে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আপনি ভেবে দেখেন, 2 মিটার মানে কি? আগামী কয়েক বছরের ভিতরে পানি শূন্য অবস্থায় চলে যাবে আমাদের এই নগরী। শুধুমাত্র ঢাকা নয়, এখানে সারা বাংলাদেশের যে সেচ প্রকল্প, কৃষির কৃষি নির্ভর বাংলাদেশের যে মেজর পোর্শন অফ পিপল যে কৃষির উপর নির্ভরশীল, এখানে সেচ প্রকল্পে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গড়ে কোথাও 20 মিটার, 20 মিটার, কোথাও 30 মিটার পানির স্তর নিচে নেমে গিয়েছে। এখন পূর্বের যেসব নলকূপগুলো করা হয়েছিল, সেই নলকূপগুলোর থেকে কিন্তু এখন পানি আসছে না। 80% নলকূপ কিন্তু দিয়ে পানি অলরেডি আসা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এই যে ভূমির অভ্যন্তরে নিচে ভূগর্ভস্থ স্তরে যে ভ্যাকুয়াম তৈরি হলো, যে শূন্যতা তৈরি হলো, এই শূন্যতা থেকে কিন্তু আমাদের ভূমিকম্প ঝুঁকি রয়েছে ব্যাপকভাবে। আমাদের অপরিকল্পিত নগরায়ন, আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, আমাদের বায়ুকে ওরা দূষিত করে ফেলেছে, আমাদের পানিকে দূষিত করে ফেলা হয়েছে, এবং এগুলোকে প্রোটেক্ট করার জন্য কার্যকরী কোনো ভূমিকা নেই। কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে প্রতিষ্ঠান নদী দখল করেছে, বা যে প্রতিষ্ঠান বাংলাদেশের নদীকে তাদের বিভিন্ন কেমিক্যালের মাধ্যম দিয়ে এটা দূষিত করা হচ্ছে, বা এখানে বিকল্প যে উৎপাদন ব্যবস্থার যে পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, সেটার যে বিকল্প অনেক ধরনের মডেল, অনেক ধরনের আইডিয়া সারা পৃথিবীতে তৈরি হয়েছে, কিন্তু তার কোনো কার্যকরী কোনো গবেষণা নেই, কোনো কোনো প্রকারের কোনো ইমপ্লিমেন্ট নেই। অথচ এই বাংলাদেশ একদম উদ্ভট একটা উটের পিছনে পিঠে এই বাংলাদেশ চলছে। শুধুমাত্র কিছু লুটেরা, কিছু দুর্নীতিবাজ, কিছু দখলদার, এরা বাংলাদেশের এই নির্যাসকে চুষে চুষে খেয়ে ফেলছে। ধন্যবাদ। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে গেলে ব্যাপক গণজাগরণ প্রয়োজন, এবং আমাদের যে পূর্বের যে ধারাটা অব্যাহত ছিল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর বিশ্ব রাজনীতিতে পরিবেশ যখন অন্তর্ভুক্ত হয়েছে বিংশ শতাব্দীর 70-এর দশকে, তিনি সেই
সেই উন্নয়নের মডেলের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করেছিলেন। সেই উন্নয়নের মডেল বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত যদি না করা যায়, এবং আমাদের পরিবেশ প্রকৃতি এবং আমাদের কৃষি, আমাদের মানব স্বাস্থ্য সবকিছু রক্ষা করবার জন্য যদি পদক্ষেপ যদি এখনই না নেওয়া যায়, তাহলে খুব অদূর ভবিষ্যতে, খুব খুব তাড়াতাড়ি আমরা, খুব শর্ট টাইমে, এবার যেমন হিট ওয়েভ আসলো, তাই না? হিট ওয়েভ আসলো, এখন সরকার বলছে যে এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হয়েছে। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হিট ওয়েভ আসছে, এটা ঠিক আছে, কিন্তু হিটটাকে তো সহনীয় রাখতে হবে। হিটটাকে সহনীয় রাখার জন্য যে আমাদের যে বৃক্ষ, আপনি দেখেন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে 2010 সালে পরিবেশ অধিদপ্তর নির্মল বায়ু বা টেকসই পরিবেশ প্রকল্প কেস একটি প্রকল্প নিল। সেই প্রকল্প অধীনে পথচারী ও সেতুতে, মানে রাস্তার উপরে যে ব্রিজ আছে, সেই ব্রিজে বৃক্ষরোপণ করা হবে। এবং রোড ডিভাইডারের ভিতর দিয়ে বা ফুটপাতের ভিতর দিয়ে মানে বৃক্ষরোপণ করা হবে। তার ম্যাক্সিমামই গাছ লাগানো হয়েছে বাগান বিলাস, মানে আমি রাজধানীর কথা বলতেছি। এবং উত্তর সিটি কর্পোরেশনও সবুজ নগরায়ন নামে আরেকটি প্রকল্প নিয়েছিল। সেই প্রকল্পতেও তারা 90,000 গাছ লাগিয়েছে, এবং প্রতিটি গাছ লাগানোর পিছনে খরচ দেখানো হয়েছে 1500 থেকে 1700 টাকা। তার মানে এখানে এখানে গাছ লাগানোটাই তাদের জন্য মুখ্য নয়, এখানে এর পিছনে রয়েছে দুর্নীতি। এর পিছনে মানে 60 টাকার একটা গাছ তারা 1700 টাকা দিয়ে লাগাচ্ছে, তাহলে এর পিছনে যে ব্যাপক দুর্নীতি রয়েছে। এই যে আপনি এয়ারপোর্ট থেকে যে বনসাই গুলো লাগানো হয়েছে উচ্চ মূল্যে, মানে খুব এক্সপেন্সিভ, বাংলাদেশ কি এটা অ্যাফোর্ড করতে পারে নাকি? বাংলাদেশের মানে এটা তো পাবলিক মানি, তাই না? পাবলিক মানি যে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে লুটপাট করা হচ্ছে, আর একদিক দিয়ে যে পরিবেশ বিধ্বংসী যে প্রকল্পের মধ্য দিয়ে দেশে যে একটা অরাজকতা সৃষ্টি করা হয়েছে, এর সৌন্দর্য থেকে বর্ধনকরণের নামে যে দুর্নীতিগুলো হয়েছে সেটা আমরা দেখতে পাই ঢাকা শহর সহ দেশের অন্যান্য শহরগুলোতেও, কিন্তু একই চিত্র আমরা দেখতে পাই যে বড় বড় বৃক্ষ যেগুলো বায়ু দূষণকে কতটা কমিয়ে আনতে পারে, সেই বৃক্ষ কেটে ছোট ছোট ফুল গাছ লাগানো হয়েছে, যেগুলো গুল্ম প্রজাতির। গুল্ম প্রজাতির ফুল গাছ বা যে কোনো গাছ কি বৃক্ষের চাহিদা মেটাতে পারে? আমরা আসলেই সেটা নিয়ে খুবই সন্দেহে আছি। দাদা, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমরা জামাল উদ্দিন স্যারের কাছে আবারও চলে যাচ্ছি। স্যার, আমরা জানি যে বিএনপি সরকার আমলে যে কোস্টাল এরিয়া গুলো আছে, 26টি জেলায় প্রায় 1 কোটি নারিকেল চারা রোপণ করা হয়েছিল এই এরিয়া গুলোকে রক্ষা করার জন্য। এছাড়াও বিভিন্ন সময় বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে স্বর্ণ পদক প্রদান, বৃক্ষ ও মৎস্য মেলা নিয়মিত আয়োজনের উদ্যোগ নিয়েছেন বেগম খালেদা জিয়া। আহ এখান থেকে আমরা বলতে চাই যে এই যে বৃক্ষ রোপণ বা পরিবেশকে বাঁচানোর একটি প্রচেষ্টা বা প্রয়াস যে সেই সরকারের সময় ছিল, আহ বিগত কয়েক বছরে 90 শতকে বা এর পরে রাজধানী সহ পুরো দেশেই বনভূমি ও জলভূমি কত শতাংশ ছিল, এবং বর্তমানে সেটা কত শতাংশে এসে দাঁড়িয়েছে, স্যার আপনার কাছে জানতে চাই। স্যার কাইন্ডলি আনমিউট। স্যার কাইন্ডলি আনমিউট করবেন, আপনাকে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মিঠুন রায় চৌধুরীকে, চমৎকার কিছু কথা বলেছেন যেটা শুনে আমি সমৃদ্ধ হলাম। আর প্রশ্নটা হচ্ছে যে আমাদের বনভূমি নিয়ে বিএনপি গভর্নমেন্টের আমলে আপনি রাইটলি মেনশন করেছেন অনেক, তার মধ্যে একটা ছিল কিন্তু উপকূলীয় অঞ্চলে গ্রিন বেল্ট প্রজেক্ট, হিউজ গাছ লাগানো ছিল, ঝাউ গাছ, যেটা ঝড় থেকে উপকূলীয় অঞ্চলের লোকজনকে নিরাপদ রাখার উদ্দেশ্যে করা হয়েছে। আমাদের ঢাকা সিটিতে যদি 1993 সালে একটা সমীক্ষা দেখি, হাসান আর ইমরান নামে দুজন ব্যক্তি একটা জিআইএস বেসড একটা স্টাডির মাধ্যমে 2021 সালে দেখা গেছে 93 সালে আমাদের বন ছিল ঢাকা শহরে, বন বলতে ভেজিটেশন কাভার, সেটা ছিল 17%। এখন বর্তমানে আছে 7.5 বা 8%। আর বাংলাদেশে বনভূমিও যদি আমরা বলি 16% বলতাম, 16-17% যদি আমরা ফরেস্ট গুলাকে কনসিডার করি, বর্তমানে সেটা 8%, 9%। কিছু সোশ্যাল ফরেস্টিং এর কারণে কিছু ইনক্রিজ করেছে। তো 6%। কিন্তু থাকা উচিত 25 ভাগ, 25 ভাগ বনভূমি থাকা উচিত। তো সেই জায়গা থেকে যদি বলি
আমরা এই ভেজিটেশন কাভারের হিউজ ডিফিসিয়েন্সি। তা আচ্ছা, আরেকটা বিষয় আমি না বললেই না, আমাদের গাছ লাগানো এবং বনায়নের ক্ষেত্রেও আমরা মানে অপরিণামদর্শী কিছু কাজ করেছি। সেটা বিএনপি গভর্নমেন্টের আমলেও যে কিছু হয়েছে তা না, এগুলো বিশেষজ্ঞদের পরামর্শের ব্যাপার ছিল, সরকারি পর্যায়ে না। যে আমরা এমন কিছু গাছ লাগিয়েছি যে গাছগুলো এলিয়েন স্পেসিস, যেগুলো ইন্ডিজিনাস না, এক্সোজিনাস। সেই ক্ষেত্রে আমরা মানে গাছ লাগানোর ক্ষেত্রে আমরা খুব মুন্সিয়ানা পরিচয় দিতে পারিনি, বর্তমান গভর্নমেন্ট তো পুরোপুরি উদাসীন। এবার আসি যে এই সমস্যা, এই যে পরিবেশগত যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা উত্তরণ কিভাবে পাবো? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। বর্তমান গভর্নমেন্ট তো তার একটা উদাসীনতা আছে, তার কমিটমেন্টের জায়গায় কতটুকু কমিটেড তা আমাদের ডেমোক্রেসি নির্বাচন দেখলেই বোঝা যায়। মিথ্যার ব্যাসাতি দিয়ে জনগণের সাথে এক ধরনের প্রতারণামূলক নির্বাচনী প্রহসনের একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে তার সরকার ক্ষমতা আছে। তবুও রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, এটা সত্য কথা। আর আমরা চাইও সেটা, রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করবে এবং তাই হওয়া উচিত। এখন ডেমোক্রেটিক সোসাইটির পার্টির মধ্যে যদি ডেমোক্রেসি না থাকে, তখন রাষ্ট্র পরিচালনায় কিন্তু ওই সেই পার্টিটা আর ডেমোক্রেটিক থাকে না। সেটা কিন্তু আমাদের বড় বড় দলগুলি সবাই কম বেশি আমরা কিন্তু এটাতে ভুগছি। এখন যে সরকার আছে সেটা তো আর আনডেমোক্রেটিক না, এটা হলো একটা স্বৈরাচারী সরকার। হ্যাঁ, সেই এখন আর ওই আনডেমোক্রেটিক বা ডেমোক্রেটিক এগুলা ধারণা বাদ দিয়ে গোষ্ঠীতন্ত্র। তা আমি যেটা বলতে চাচ্ছি, যদি পরিবেশের চিন্তাটাকে রাজনীতিক কর্মসূচিতে যদি আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই পরিবেশের সমস্যা সমাধান হবে না। আমি আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকেই আমি স্মরণ করতে চাই। ওনার 19 দফা কর্মসূচি আজকে এসডিজি, আধুনিক বিশ্বে এসডিজির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা আমি আরেকটি প্রেজেন্টেশনে দেখানোর চেষ্টা করেছিলাম। যে ওনার 19 দফা, তার মানে আমাদের যেহেতু জনগণের একটা দল হচ্ছে বিএনপি, এবং এদের রুট লেভেলে আমাদের যত না আমাদের মানে মানে ইয়া আছে নেতা কর্মী, তার চেয়ে বেশি কিন্তু আমাদের জনগণের সমর্থন আছে। তো আমরা এইটাকে সামনে রেখে বিএনপি যদি মাস পিপলের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে এবং ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি পরিবেশের ধারণাটাকে পাল্টে দেওয়া যায়। আপনি দেখেন, খেয়াল করে দেখেন, মুসলিম দেশে বার্থ কন্ট্রোল পিল অথবা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে অ্যাডাপ্ট করানো যাবে কিনা, এটা ছিল একটা চ্যালেঞ্জ বিষয়। ওই সময় মুসলিম বিশ্বে এটা সম্ভব না। সেই জায়গায় জিয়া রহমান মসজিদে মসজিদে, জীবন্তিকা, রেডিও, টিভিতে যেভাবে ক্যাম্পিং করে এই জন্ম নিয়ন্ত্রণকে, বার্থ কন্ট্রোলকে উনি করেছেন, তা আজকে কিন্তু আমাদের দেশের জন্য একটা মঙ্গলজনক হচ্ছে। তো সেই জন্য আমি বলি যে আবারও মনে করি যে রাজনীতিক একটা সামাজিক আন্দোলন করতে হবে। এটা রাজনৈতিক আন্দোলন না, দিন শেষে সবই সামাজিক। সেই জন্য সামাজিক আন্দোলনের মধ্যে রাজনীতিবিদদেরকে বাধ্য করতে হবে, রাজনৈতিক প্রক্রিয়াকে বাধ্য করতে হবে পরিবেশের প্রতিটা বিষয়কে যেন অ্যাড্রেস করে। যেমন ধরি আমাদের বিএনপি বিএনপি আমাদের যদি উপজেলা লেভেলের পরিবেশ সম্পাদক, সে পরিবেশ জানা ছেলেটা হতে হবে, পরিবেশ নিয়ে যে কাজ করে তাকেই বানাতে হবে, ভোটের মাধ্যমে হোক, ডেমোক্রেটিক ওয়ে, তোমার সেভাবে। এইভাবে যদি আমাদের রাষ্ট্র কাঠামোতে মানে দলীয় কাঠামোতে যদি আমরা প্রতিটা পরতে পরতে জলবায়ু এবং পরিবেশ বিষয়ে জ্ঞান সম্পন্ন লোকগুলোকে, ছেলেগুলোকে আনতে পারি, তাহলে আমরা একসময় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো। তো আমি আশা করব যে এই আলোচনার মধ্য দিয়ে বিএনপি মিডিয়া সেল আমাদের গ্রাম পর্যায়ে পারবো না, উপজেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের তাত্ত্বিক আলোচনা, জিয়া রহমানের জীবন আদর্শ, 19 দফা এবং বর্তমান পরিবেশের ধারণা, এগুলি নিয়ে একটা নেতাকর্মীদেরকে নিয়ে ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, নেতৃত্ব পর্যায়ে আমার আমার মাস পিপলের কাছে পরে যাব। আমার ইউনিয়ন, উপজেলা লেভেলের নেতাকর্মীদেরকে নিয়ে যদি আমরা বিভাগীয়, স্থানীয় ভিত্তিক আমরা যদি এই কর্মসূচিগুলি করি, এই এডুকেশন গুলাকে আমরা যদি তাদের মধ্যে ট্রান্সমিট করি, অডিও ভিজুয়াল ডকুমেন্টেশন গুলা যদি আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু একটা বড় ধরনের কাজ হবে। রাজনীতি তো ডাইরেক্ট কাজ না, রাজনীতি হচ্ছে অনেক নীতির সমন্বয়। হ্যাঁ, অনেক নীতিকে আফোল্ড করা। সেই জায়গায় যদি আমরা নিতে পারি আমাদের জিয়া রহমান এবং খালেদা জিয়ার আদর্শ ফুটপ্রিন্ট গুলাকে, তাহলে কিন্তু আমরা এই রাষ্ট্রকে বিনির্মাণে পরিবেশ সম্মত করতে পারবো। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি।
জনাব মিথুন রায় চৌধুরী এবং জনাব প্রফেসর জামাল উদ্দিন স্যার, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে একটি গঠনমূলক আলোচনা এবং বিভিন্ন পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদানের জন্য। আমরা কিছু রোডম্যাপ দেখতে পেয়েছি। আমরা বিভিন্ন ধরনের পরিবেশের কিভাবে আমরা অগ্রগতিতে আনতে পারি সেই আলোচনা করেছি। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য এবং আগামী পর্ব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী পর্ব দেখতে চোখ রাখুন বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।